নমস্কার, আমি এএস টিভিটি থেকে বলছি। আমি বিশেষ করে সমগ্র শিক্ষার অন্তর্গত সমস্ত পার্শ্ব শিক্ষক ভাই বোন এবং অপরপক্ষে এএসএসকে এমএসকে অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কর্মসূচি শিশু শিক্ষা কর্মসূচির অন্তর্গত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তার সঙ্গে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষক বৃন্দ এবং পৌরসভা এসএসকেএমএসকে তার সঙ্গে শিক্ষা বন্ধু এবং এসএসকেএমএসকেগুলির সুপারভাইজ যারা করেন সেই সব একাডেমিক সুপারভাইজারদের সমস্ত প্রত্যেকের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চাইছে। এতদিন পরে নেতৃত্ব বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা বুঝতে পেরেছেন যে 10-এর লাঠি 1-এর বোঝা, অর্থাৎ যখনই 10টা লাঠি এক জায়গায় হবে সেটা খুব শক্তিশালী হবে, তো স্বাভাবিক কথা। দেরিতে হলে বোধোদয় হয়েছে। সরকার পক্ষের হয়ে সংগঠন করার শর্তে যে এসএসকেএমএস এর সংগঠনের নেতা মুখলেসুর রহমান তিনি নতুনভাবে আত্মপ্রকাশ করেছেন। তিনি সরকারপন্থী তৃণমূলপন্থী সংগঠনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। রবিউল শেখ তিনি তো ছিলেনই তৃণমূলপন্থী, তিনি সভাপতি। খুব ভালো কথা, এটাই তো চাইছিলাম। সবাই মিলে হাতে হাত মিলিয়ে যদি একসঙ্গে সংঘবদ্ধ হয়ে দাবি আদায়ের জন্য পথে নামে বা সরকারের উপর চাপ সৃষ্টি করে, চাপ তো বেশি হবেই। রোমিন ইসলামের যদি চাপ 5 কেজি হয়, হালকা চাপ, তার সঙ্গে যদি মুখলেসুর রহমান সাহেবের চাপ যদি আরো 5 কেজি হয়, তাহলে 10 কেজি, চাপটা একটু বেশি হবে। তো কথা হচ্ছে, ভালো দিক যেমন আছে তেমনি অপ্রিয় হলেও কিছুটা হলেও মাইনাস দিকও আছে। যেখানে প্যারা টিচাররা বেতন বৃদ্ধির জন্য এককভাবে আশাহত হচ্ছিলেন। কিভাবে? যে বিভিন্ন সংবাদ সূত্রে, ইউটিউবের সংবাদ মাধ্যমে যে প্রতিদিন তাদের বেতন বেড়ে যাচ্ছিল পলকে, মাসের মধ্যে, মাসের শেষে, পরের সপ্তাহে প্রথমে, শেষে 21শে জুলাই কি ঠেকেছে। আচ্ছা, 21শে জুলাইয়ের পর কি হবে সে প্রসঙ্গ পরে আসছে। কিন্তু এখন অনেকগুলি সংগঠনের মধ্যে অন্তত 2টি সংগঠন মধ্যেই সমস্ত সংগঠন মিলিতভাবে লড়ছে। এখানে অবশ্য শিশু শিক্ষা কর্মসূচি, মাধ্যমিক শিক্ষা কর্মসূচি যে সমস্ত কর্মীবৃন্দের কথা বললাম তারা কিন্তু একসঙ্গে মান্যতা পেয়ে গেল। অর্থাৎ বেতন বৃদ্ধি আর প্যারা টিচারদের এককভাবে হচ্ছে না। এতদিন সে আশাতেই সবাই বুক বেঁধেছিল, কিন্তু সেটা কোনোদিন সম্ভব ছিল না। রাজ্য সরকার এই সমস্ত কর্মীদের বাদ দিয়ে প্যারা টিচারদের বেতন কোনোদিনই বাড়াতো না। কিন্তু সে আর যে প্যারা টিচারদের বেতন আগে যে প্রকাশ হবে বা শুধু তাদেরই হবে, বাকিদের হবে না, এটা আর ঘটছে না। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে জিও বেরোবে একসঙ্গে। 2018 সালে প্যারাদের আগে বেরিয়েছিল, তারপর এসএসকেএমএসকে, এবার তা হবে না। অবশ্যই সূত্রে যা বলছে, বিশ্বস্ত সূত্রে যা বোঝা যাচ্ছে, সেখানে বেতন বৃদ্ধি ঘটবে, অবশ্যই ঘটবে, কিন্তু সেটা যৌথভাবে। এখন তো হাইলাইটস হচ্ছিল প্যারা টিচাররা, বাকিরা ছিল অন্তরালে। তাদেরকে শিখণ্ডী খাড়া করে নেতৃত্বের লড়াই শুরু হলো। ইউটিউবারদের সংবাদ বিতরণের প্রতিযোগিতা শুরু হলো। সত্য মিথ্যা যাই হোক, সংবাদ সূত্রে যেটা প্রকাশ হবে সেটাই বিভিন্ন সূত্রে বিভিন্নভাবে প্রকাশিত হবে।
এটাই এটাই নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে যে কাউন্টডাউন শুরু হয়েছিল চোখের পলক থেকে, মাসের মাঝামাঝি, মাসের শেষ, জুন মাসের প্রথম সপ্তাহ, তারপর এসে দাঁড়িয়ে গেল জুলাই মাস। টার্গেট এখন জুলাই। তার আগে পর্যন্ত কোনো কথা হবে না, নিশ্চিত থাকুন, তার আগে কোনো কথা হবে না। এবার কি হবে? 21শে জুলাই মঞ্চে প্যারা টিচারদের জিও ঘোষণা কি অসম্ভব, সেটা কোনোদিন সম্ভব নয়। 21শে জুলাই মঞ্চ থেকে, যেখানে বৃহৎ উদ্দেশ্য সাধনের জন্য মাননীয় তার দলবল নিয়ে একটা মহাযজ্ঞ করতে চলেছেন, সেখানে সমগ্র শিক্ষার অন্তর্গত শিক্ষকরা অতি নগণ্য, হয়তো তার চোখের কথা বলছি। অতএব কি হবে? 21শে জুলাইয়ের পর থেকে নতুন করে কিন্তু মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, হয়তো মাস গোনা শুরু হয়ে যাবে। যাবে মানে কি? যাবেই। এবার তাদের বিষয়টা, সমস্ত আশাবাদী শিক্ষক শিক্ষিকারা যেভাবে আশার ছলনায় ভুলে একটা নিশ্চিন্ত ভবিষ্যতের দিকে তাকিয়ে, অর্থাৎ ঘুরে ফিরে সে একই বেতন বৃদ্ধিতে তাকিয়েছিলেন, তাদের আশা হতাশায় পরিণত হয়ে গেছে। শুধু প্যারা টিচারদের নয়, তার সঙ্গে আরো যারা সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে আছেন সবার। এবার চাপা পড়ার পর একটা জিনিস বোঝা যাচ্ছে, এই আশা আকাঙ্ক্ষাটা চাপা পড়ার পর 21শে জুলাই পর থেকে বা আগামী ভোটের আগে পর্যন্ত আরেকটা কিন্তু খেলা শুরু হবে। ঠিক খেলা নয়, প্রয়োজনীয় খেলা শুরু হবে, সূত্র এমনই বলছে। কারণ এসএসকে এমএসকে মাদ্রাসা শিক্ষা, পৌরসভা এবং যারা আছে স্থায়ী স্কুলে, সেই সমস্ত স্কুলগুলো কিন্তু শিক্ষক শূন্য হয়ে পড়ছে ধীরে ধীরে। এমনও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আছে, শিশু শিক্ষা কেন্দ্র আছে, যেখানে একজন শিক্ষক অথবা শিক্ষিকায় দাঁড়িয়ে গেছে, অথচ ছাত্র সংখ্যা এসএসকে গুলো কম করে 50 থেকে 60, এমএসকে গুলো 80 থেকে 90। এইগুলোকে বাঁচাবার কিন্তু আপ্রাণ চেষ্টা হবে, এবং চেষ্টা হচ্ছে, অতীত হয়েছে। সরকারকে কিন্তু এই দিকটা ভাবতে হবে। অতএব এই সমস্ত স্কুলগুলোই হোক, আর ফর্মাল এডুকেশনের অন্তর্গত এসব আপার প্রাইমারি বা মাধ্যমিক বিদ্যালয়গুলি, হাই স্কুলগুলি হোক, শিক্ষকের অপ্রতুলতা কিন্তু সর্বক্ষেত্রেই বিদ্যমান, সব ক্ষেত্রেই অভাব লক্ষ্য করা যাচ্ছে। উপরন্তু সেখানেও রিটায়ার করছে, শূন্য হচ্ছে পদ, তারপর আবার 26,000-এর বাতিল কাহিনী। অতএব শিক্ষক নিয়োগের প্রসঙ্গ অবশ্যম্ভাবী। সার্ভিস কমিশনের মাধ্যমের কথা আমি বলছি না, 20 বাঁও জলে, সে আবার কোথায় গিয়ে কোন আইনের ভাগে কোন জটে আটকে যাবে, সে বড় মুশকিল। কিন্তু 26,000 তৎসহ 32,000 প্রাথমিক শিক্ষক বাতিল নিয়ে যা খবর উঠে আসছে, সেখানে এই 32,000 শিক্ষকের হাল ওই একই বেহাল হবে, শুধু সময়ের অপেক্ষা। অতএব রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করবে যে ভোটের আগে স্কুলগুলো শিক্ষা দীক্ষা, লাটে তো উঠেছে, কিন্তু আর যেন লাটে উঠে একদম শেষ না হয়ে যায়, একদম যেন
শেষ না হয়ে যায়, বা এই শিক্ষার লেজে গোবরে অবস্থাকে টার্গেট করে ভোটের আগে বিরোধীরা চেপে না ধরতে পারে, কিছুটা সেই ড্যামেজ কন্ট্রোলে রাজ্য সরকার নামবে, এটা আশা করাই যায়। অর্থাৎ কি হবে প্রাইমারি টেস্টের মাধ্যমে বা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, সেটা যখন অনির্দিষ্ট, তার হাতে আছে এই ধরনের শিক্ষক নিয়োগের উপায়টা, যেটা জরুরি এবং ভোটের আগে বিরোধীদের আক্রমণের লক্ষ্য যাতে না নিজের হাতে তৈরি করতে হয়, তার উপায় বের করা। এবং হাই স্কুলগুলোতে সেই জন্য সূত্র মারফত যা বোঝা যাচ্ছে, সেখানটা আসছে ভলেন্টিয়ার টিচারের কথা, অর্থাৎ ভলেন্টারি সার্ভিস হোল্ডারদের কথা আসছে। কিন্তু যে বেতন পাবে সে ভলেন্টিয়ার কি করে হয়? ভলেন্টারি সার্ভিস তো বিনা পয়সায় হয়। অতএব এই ধরনের নাম দিয়ে কখনো সবেতন শিক্ষক নিয়োগ হতে পারে না। আবার প্যারা টিচার নামেও হবে বলে মনে হয় না। সুতরাং যেটা আগেও হয়েছে, ভবিষ্যতে গ্রহণযোগ্য হওয়ার জন্য গেস্ট টিচার, পার্ট টাইমার, আংশিক সময় শিক্ষক, এই ধরনের নাম আগেও চালু ছিল, বর্তমানে চালু সম্ভব। এই ধরনের শিক্ষক নিয়োগ কিন্তু অবশ্যম্ভাবী হয়ে পড়বে। শিক্ষার নাজেহাল অবস্থা বিরোধীদের আক্রমণের লক্ষ্য না হতে দিতে চাইলে ভোটের আগে রাজ্য সরকারকে বিদ্যালয়গুলিকে বাঁচানোর জন্য শিক্ষক নিয়োগের পথে যেতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে প্যারা টিচারদের অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হবার কি হলো? সেটা বিশ্বাসযোগ্য ছিল না। আস্তে আস্তে সেই যে খবরটা, বিশ্বাসযোগ্যতাটাও কিন্তু আস্তে আস্তে ম্লান হয়ে আসছে, এবং আস্তে আস্তে ওই গুজবটা হারিয়ে যাবে। কারণ সবার ধারণা যে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য এইভাবে, এই নামে, এই পথে তাদেরকে শিক্ষকতা চাকরিতে ঢুকিয়ে দেবেন। অত সোজা নয়। বিষয়টা ভাবা যতটা সোজা, বলাটা তার থেকে আরো সোজা, কিন্তু করাটা কিন্তু অসম্ভব কঠিন। এইভাবে নিয়োগ করতে গেলে তাতে একটা প্রসিডিউর আসতে, একটা লিগাল প্রসিডিউর আসতে হবে। এসএসকে শিক্ষকগুলা তৎকালীন ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ হয়েছিল। তার আগে স্কুলের শিক্ষকরা, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকরা, মাধ্যমিক শিক্ষকরা ঠিক একইভাবে ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ হয়েছিল। তারপর প্যারা টিচার, জেলা প্রকল্প আধিকারিকের আর কি, জেলা প্রকল্প আধিকারিকের তত্ত্বাবধানে একটা কোডিং এর ভিতরে মাধ্যমে বিনা ডেমনস্ট্রেশন নিয়োগ হয়েছিল। এটা তো প্রসিডিউর, এটা তো একটা লিগ্যাল প্রসিডিউর। তাহলে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করতে গেলেও তো সে একই ধরনের এটা নিয়োগ প্রসিডিউরের মধ্য দিয়ে নিয়োগ করতে হবে। আমি রিটেন টেস্টের কথা বলছি না, জাস্ট কোডিং এর ভিত্তিতে। কিন্তু সেখানেই যখন আবার সেই ইললিগ্যাল কাণ্ড কারখানা ধরা পড়বে, সামনে আসবে, তখন তো আবার কেস হবে। আইনজীবীরা তো বসে আছেন, বিরোধী আইনজীবীরা তো বসে আছেন, কেস তো ঠুকবেনি এবং বন্ধ করবেনি। সরকারের তো বোকা নাই। অতএব এই বোকামির পথে সরকার হাঁটবে না। অতএব ওইভাবে নিয়োগটাও হবে না। অ্যাসিস্ট্যান্ট, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচারের গল্পটাও কিন্তু গল্পের গরু হয়েই থেকে যাবে, গাছে
উঠবে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বেতন বৃদ্ধি যেখানে মেন টার্গেট, সেটা কি হবে, কোথায় গিয়ে দাঁড়ালো? হ্যাঁ, কোনো সত্যতা নাই। বিভিন্ন সংবাদ সূত্রে বিভিন্নভাবে প্রকাশিত বা যেসব তথ্য আসছে, সেখানে সই হয়ে গেছে, প্রকাশের অপেক্ষা যেও, তারও কোনো নির্ভরযোগ্য গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা নেই। অতএব 21শে জুলাইয়ের পর থেকে কিন্তু আবার নতুন করে কাউন্টডাউন শুরু। সেটা আগস্ট, সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর গিয়ে একবার থমকে দাঁড়াবে। তারপর আবার পথ চলা শুরু হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 1 জানুয়ারি 26, লক্ষ্য 26 হলেও হতে পারে।